নমস্কার। রামায়ণ ঠিক কবে ঘটেছিল এই প্রশ্নটা আমাদের সবার মনে কম বেশি ঘোরে। কিন্তু যদি বলি এর সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ মাটির নিচে নয় বরং আমাদের মাথার ওপরে ওই বিশাল আকাশে লুকিয়ে আছে, চলুন আজ সেই মহাজাগতিক রহস্যেরই সন্ধান করা যাক। তো আসল প্রশ্নটা হলো, রামায়ণ ঠিক কবে ঘটেছিল? এইটা শুধু একটা মহাকাব্যের সময় জানার ব্যাপার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের নিজেদের ইতিহাসের গভীরতা বোঝার চাবিকাঠি। আমরা ছোটবেলা থেকে কি পড়ে এসেছি যে রামায়ণ হয়তো একটা পৌরাণিক কাহিনী, অথবা যদি সত্যিও হয় তবে তা কয়েক হাজার বছর আগের কোনো ঘটনা। এই ধারণাটা আমাদের মাথায় এমনভাবে গেঁথে গেছে যে এর বাইরে কিছু ভাবাটাই বেশ কঠিন। কিন্তু আসল মজাটা তো এখানেই। কি হবে যদি আমরা প্রত্নতত্ত্বের সীমাবদ্ধতা পেরিয়ে এমন একটা প্রমাণের দিকে তাকাই যা সময়কে একেবারে অন্যভাবে মাপে, এমন একটা পদ্ধতি যা আমাদের এতদিনের বিশ্বাসকে হয়তো পুরোপুরি নাড়িয়ে দিতে পারে? তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ইতিহাসের ভ্রম। আমাদের ব্রেন না বেশ অদ্ভুতভাবে কাজ করে। যখন কোনো নতুন তথ্য আমাদের বহুদিনের পুরনো বিশ্বাসকে ধাক্কা দেয়, তখন মনের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। একেই সাইকোলজির ভাষায় বলে কগনিটিভ ডিসঅনেন্স। আর রামায়ণের সময়কাল নিয়েও আমাদের ঠিক এই রকমই একটা মানসিক টানাপোড়েন চলে। দেখুন, আমরা যে ইতিহাসটা পড়ি তার অনেকটাই কিন্তু লেখা হয়েছে ১৯ শতকের একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে। সেই কাঠামো অনুযায়ী ভারতীয় সভ্যতার একটা নির্দিষ্ট টাইমলাইন তৈরি করা হয়েছিল। তাই যখন এমন কোনো প্রমাণ সামনে আসে যা সেই সময়সীমাকে হাজার হাজার বছর পিছিয়ে দেয়, তখন আমাদের শেখা ইতিহাস আর নতুন তথ্যের মধ্যে একটা সংঘাত তৈরি হয়। বেশ, তাহলে এখন প্রশ্ন হলো, এই পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করার জন্য আমরা প্রমাণ খুঁজব কী করে? আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় পর্ব, প্রমাণ খোঁজার এক নতুন উপায়। ভাবুন তো, প্রত্নতত্ত্ব মানে কি? মাটির নিচে খোঁড়াখুড়ি। কিন্তু সময়ের সাথে সাথে কত কিছুই তো নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, তাই না? কিন্তু এমন একটা দলিল আছে যা কখনো বদলায় না, যা হাজার হাজার বছর ধরে একদম নিখুঁত আর অপরিবর্তিত থাকে। আর সেটা হলো আমাদের মহাকাশ। আর এই দলিলটাই আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় পর্বে, আকাশের প্রাচীন ঘড়ি। একটু ভেবে দেখুন, যখন কোনো দেয়াল ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, তখন মানুষ সময় বুঝত কি করে? আকাশ দেখেই। সূর্য, চাঁদ আর তারাদের নিখুঁত চাল দেখেই তারা দিন, মাস, বছর, এমনকি যুগের হিসাব রাখত। পৃথিবী যে শুধু নিজের অক্ষের ওপর বনবন করে ঘোরে তা নয়, ওটা একটা লাট্টুর মতো ঘুরতে ঘুরতে অল্প অল্প কাঁপেও। এই কাঁপুনিটা যাকে বলে অয়নচলন বা প্রিসেশন, তার একটা পুরো চক্কর কাটতে সময় লাগে প্রায় ২৬,০০০ বছর। এই বিশাল, ধীর আর স্থির গতিটাই একে একটা পারফেক্ট কসমিক ক্লক বা মহাজাগতিক ঘড়িতে পরিণত করেছে। আর এই কাঁপুনি বা ওয়াবলিংয়ের একটা দারুণ ফল আছে। মানে আমাদের জন্য এটা একটা বিশাল বড় সূত্র। ব্যাপারটা হলো, এর জন্য আমাদের আকাশের ধ্রুবতারা কিন্তু সবসময় এক থাকে না। হাজার হাজার বছর পর পর এটা বদলে যায়। আজ আমরা যাকে ধ্রুবতারা হিসাবে চিনি, অতীতে সেই জায়গায় ছিল অন্য কোনো তারা। আর এটাই হলো আমাদের তদন্তের মূল চাবিকাঠি। তো এই সূত্র ধরেই আমরা পৌঁছে গেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, রামায়ণের আসল তারিখ। এখন ভাবছেন তো, এত হাজার বছর আগের আকাশের খবর আমরা পাব কি করে? আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এর উত্তরটা রামায়ণের মধ্যেই লুকিয়ে আছে। স্বয়ং বাল্মীকি মুনি তার রামায়ণে প্রায় ৬০০ বার গ্রহ নক্ষত্রের নিখুঁত অবস্থান আর সময়ের বর্ণনা দিয়ে গেছেন। আর এখানেই আমরা সেই মোক্ষম প্রমাণটা পাচ্ছি। দেখুন, আজ আমাদের ধ্রুবতারা হল পোলারিস, কিন্তু বাল্মীকি যুদ্ধকাণ্ডে যে সময়ের কথা লিখছেন, তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে সেই সময়কার ধ্রুবতারা ছিল অভিজিৎ নক্ষত্র, যাকে আমরা আজ ভেগা নামে চিনি। আর অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশনস বলছে যে ভেগা ধ্রুবতারার জায়গায় ছিল প্রায় ১২,০০০ খ্রিস্টপূর্বাব্দে। এই সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা যখন সফটওয়্যারে ফেলে মেলানো হলো, তখন একটা নির্দিষ্ট বছর সামনে চলে এলো, ১২,২০৯ খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ,
আকাশের নির্ভুল গণনা অনুযায়ী এটাই সেই বছর যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল। মানে আজ থেকে প্রায় 14,000 বছরেরও বেশি আগের কথা বলছি আমরা। এখন প্রশ্ন হল, এত পুরনো একটা তারিখ, এটা কি বিশ্বাসযোগ্য? তখনকার পৃথিবী তো একদমই অন্যরকম ছিল। এই দাবির সপক্ষে কি আরও কোনো প্রমাণ আছে? চলুন দেখি আমাদের শেষ পর্বে 14,000 বছরের পুরনো এক পৃথিবী। আসলে প্রমাণ আছে, এবং সেটাও রামায়ণের মধ্যেই। এবার আমরা আকাশ ছেড়ে মাটির দিকে, মানে ভূগোলের দিকে নজর দেব। কিষ্কিন্ধা কাণ্ডে সীতাকে খোঁজার জন্য বেরোনোর আগে সুগ্রীব তার বানর সেনাকে তখনকার পৃথিবীর একটা বিস্তারিত বর্ণনা দেন। সুগ্রীবের দেওয়া সেই ম্যাপে সাউথ আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, আর্কটিক মহাসাগর সব কিছুরই উল্লেখ আছে, কিন্তু অদ্ভুতভাবে দুটো বড় জায়গা বাদ, উত্তর আমেরিকা আর পশ্চিম ইউরোপ। উনি বলছেন ওদিকে গিয়ে লাভ নেই, খোঁজার মতো কিছুই নেই। কেন নেই? কারণটা জানলে অবাক হয়ে যাবেন। সুগ্রীবের এই বর্ণনাটা শেষ বরফ যুগের, মানে লাস্ট আইস এজের পৃথিবীর ছবির সঙ্গে হুবহু মিলে যায়। ভূতত্ত্ব আমাদের বলছে যে ঠিক ওই সময়েই উত্তর আমেরিকা আর পশ্চিম ইউরোপ কয়েক কিলোমিটার পুরো বরফের চাদরে ঢাকা ছিল, মানে বসবাসের পুরোপুরি অযোগ্য। তার মানে দুটো সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রমাণ, একটা আকাশের আর একটা মাটির, একই সময়ের দিকে ইঙ্গিত করছে। তাহলে ভাবুন একবার, যদি আমাদের পরিচিত একটা মহাকাব্যের ইতিহাস নিয়েই এত বড় একটা ভুল ধারণা থাকতে পারে, মানে হাজার হাজার বছরের ফারাক হতে পারে, তাহলে আমাদের আসল ইতিহাসের আরও কত অধ্যায়, কত সত্যি হয়তো এখন আমাদের জানার বাইরে রয়ে গেছে।